100 তখন চুটকি মেরে তুলতে পারবি। তোদের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই আসবেই আসবে পরীক্ষায়। সুপার মক, এই সুপার মক হলো এমন একটা যুগান্তকারী মক। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত তোমাদের নিজস্ব চ্যানেল বায়োটপার্স ল্যাবের মধ্যে। এই চ্যানেলের মধ্যে যখন তোরা একবার এসে গেছিস, তোদের কিন্তু মাধ্যমিক 2027 জীবন বিজ্ঞানে 100 পাওয়ার চিন্তা কিন্তু সম্পূর্ণ শেষ। এই চ্যানেলে আমি এত সুন্দরভাবে তোদের শর্ট ট্রিক্সের মাধ্যমে, কনসেপ্টের মাধ্যমে তোদের এত ছোট ছোট ভাবে জিনিসগুলোকে বুঝিয়ে দেবো, যার ফলে তোরা 100 তখন চুটকি মেরে তুলতে পারবি। তোদের কাছে তখন পুরো একদম জলভাত হয়ে যাবে ব্যাপারটা। সেই জন্য আর দেরি না করে আজকের টপিকটা চলো শুরু করে দেওয়া যাক। এবং আজকের টপিকটা শুরু করে দেওয়ার আগে কটা জিনিস আমি একটু বলে দিই। তোমরা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবে। কেন? কারণ এই চ্যানেলের মধ্যে এবার আমরা শুরু করতে যাচ্ছি, জননটা আমাদের পুরো শেষ হয়ে গেছে পড়া। সেই জন্য যারা যারা সাবস্ক্রাইব করোনি, যাদের কাছে প্রথমবার ভিডিওটা যাচ্ছে, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধুরাও এই চ্যানেল থেকে যে টপিকগুলো রয়েছে সেগুলো পড়ে এবং উপকৃত হতে পারে। চ্যানেলের মধ্যে আগেও কিন্তু আমি জননের রিলেটেড 4টে ভিডিও আপলোড করে দিয়েছি। সেই 4টে ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখে নেবে। সম্পূর্ণ দেখে নেওয়ার পরে তোমাদের মাধ্যমিকে সেখান থেকে কোশ্চেন পুরো ছেপে যাবে। আমি যেখান থেকে আজকে পড়াচ্ছি সুপার মক, এই সুপার মক হলো এমন একটা যুগান্তকারী মক, যে মকগুলো দেওয়ার পরে কিন্তু তোমাদের আর কোনো মাধ্যমিকের এমসিকিউ বলো, এসএকিউ বলো, শর্ট কোশ্চেন বলো, ভিএসকিউ বলো, সেগুলোই কিন্তু কোনো সমস্যা তোমাদের হবে না। পুরো মাখমের মতো তখন উত্তর দিতে পারবে। শুধু আমার সঙ্গে লেগে পড়ে থাকতে হবে, যেমন আমি তোমাদের জন্য লেগে পড়ে রয়েছি। সেই জন্য চলো আজকের টপিকটা শুরু করে দেওয়া যাক। আজকের টপিক হলো জননটা আমাদের পুরো পড়া হয়ে গেছিল। জননের উপরে আমাদের প্রথম আজকে সুপার মক আমরা দিতে চলেছি। তো প্রথম যে কোশ্চেনটা সেটা কি? সেটা হলো অযৌন জননের একক কি? তোমাদের ভালো করে বলা আছে বুঝিয়ে যে অযৌন জননের একক হলো রেণু। অযৌন জননের একক কি? অযৌন জননের একক হলো রেণু। তার জন্য আমার যে আগের ভিডিওগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে দেখবে। তারপরে দেখবে এই ভিডিওটা তখন পুরো চুটকিতে সলভ হয়ে যাচ্ছে, তখন পুরো মাখন হয়ে যাবে ব্যাপারটা পুরো। বহু বিভাজন কার মধ্যে দেখা যায়? বহু বিভাজন দেখা যায় হলো প্লাজমোডিয়ামের মধ্যে। তারপরে চলে আসো নেক্সট কোশ্চেন। খন্ডি ভবন দেখতে পাওয়া যায় যে প্রাণীর দেহে, তা হলো খন্ডি ভবন মানে হলো একটা প্রাণী খন্ড খন্ড হয়ে গেল এবং সেখান থেকে আবার নতুন করে প্রাণী উৎপন্ন হয়েছে। কার মধ্যে দেখতে পাবো আমরা? প্ল্যানেরিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তারপরে চলে আসো পরের কোশ্চেন। পেঁয়াজের পরিবর্তিত কাণ্ডকে কি বলা হয়? পেঁয়াজের কাণ্ডটা কিরকম দেখতে বলেছিলাম আমি? এইরকম পুরোনো দিনের বাল্বের মতো দেখতে হয়। সেই জন্য এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো বাল্ব। ঠিক আছে, সবার মাথায় থাকবে। তারপরে চলে আসো 5 নাম্বার। 5 নাম্বারে কি বলা হচ্ছে? যে জোটটি সঠিক নয়। এবারে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, মাধ্যমিকের ছেলেমেয়েরা, সেকেন্ড সাবমিটিভের ছেলেমেয়েরা খুব গুলিয়ে ফেলে এই ধরনের কোশ্চেনের সময়, যে কোনটা সঠিক নয় আর কোনটা সঠিক, এই দুটো মাথায় কনফিউজ হয়ে যায়। ওরা কি পড়ে? এটাকে নয়টাকে হয় পড়ে চলে আসে। তার ফলে কি হয়? তার ফলে পুরো নাম্বারটাই তখন কেচে গন্ডুস হয়ে যায়, তখন পুরো পরিশ্রমটা আমাদের ব্যর্থ হয়ে যায়। এখানে আমাদের বলতে হবে কোনটা ভুল। এখানে কোনটা ভুল বলে ফেলো। অ্যামিবা দ্বিবিভাজন করে, অবশ্যই করে। ইস্ট ওড়কোদ্গম করছে, ছোট ছোট বার্ড তৈরি করছে। মস রেণু উৎপন্ন করছে। প্লাজমোডিয়াম পুনরুৎপাদন করে না। প্লাজমোডিয়াম কি করে? প্লাজমোডিয়াম বহু বিভাজন করে। প্লাজমোডিয়াম বহু বিভাজন করে, সেই জন্য এটা হয়ে যাবে উত্তর। তারপরে চলে আসো ভূনিম্নস্থ কাণ্ডের সাহায্যে কারা বংশ বিস্তার করছে? মানে মাটির তলায় কাণ্ড রয়েছে, তাদের সাহায্যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তাদের বংশ বিস্তার হচ্ছে এবং তারা ছড়িয়ে পড়ছে। কি হবে এখানে? থানকুনি না, কুমড়ো না, শুষ্মিত শাক না, তাহলে পড়ে কে থাকে? আলু। তারপরে আদা কিসের সাহায্যে জনন করে? আদার ব্যাপারটা আমি খুব ভালো করে ভিডিওর মধ্যে বলে রেখেছি। আদা সাধারণত এইরকম দেখতে একটা গঠন, এরকম ভাবে বৃদ্ধি পেতে থাকে। এবার আদার এই যে কাণ্ডটা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় রাইজোম অথবা গ্রন্থি কাণ্ড। রাইজোম অথবা গ্রন্থি কাণ্ড। তারপরে কি আছে? তারপরে চলে আসো দীর্ঘ সুপ্তাবস্থায় আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশ বিস্তার করতে তুমি নিচের কোন পদ্ধতি সাহায্য নেবে? ধরো কোনো একটা উদ্ভিদের বীজ ফুটে সেটাকে প্রস্ফুটিত হয়ে সেটাকে অঙ্কুরিত হয়ে উদ্ভিদ তৈরি হতে বহু সময় লেগে যাবে। এই রকম উদ্ভিদকে আমরা যদি বীজ ফুটে মাটির মধ্যে রেখে দিই তাহলে আমরা চলে যাব, কিন্তু সেই বীজ অঙ্কুরিত হবে না।
সেজন্য কোন প্রক্রিয়াকে অবলম্বন করা হয়? যৌন জনন? না। খন্ডিভবন অযৌন জননের প্রক্রিয়া। পুনরুৎপাদন অযৌন জননের প্রক্রিয়া। মাইক্রো প্রপাগেশন, যার মাধ্যমে ছোট ছোট আমরা কলা নেব, ছোট ছোট আমরা অঙ্গ নেব, কোষ নেব, এবং সেখান থেকে কি তৈরি করি? সেখান থেকে আমরা প্ল্যান্টলেট তৈরি করছি, এবং সেই প্ল্যান্টলেটটাকে যখন আরেকটা জায়গায় রোপণ করে দিচ্ছি তখনই সেখান থেকে তাড়াতাড়ি উদ্ভিদ অঙ্কুরিত হয়ে যাচ্ছে। তারপরে চলে আসো, যৌন জননের সময় গ্যামেট উৎপাদনের জন্য প্রয়োজনীয় পদ্ধতিটি হলো, কি পদ্ধতি হবে? মিওসিস। কিভাবে হচ্ছে চলো দেখে নিই একবার সহজে। আমাদের যে জনন মাতৃকোষ সেটা সাধারণত 2n প্রকৃতির হয়, এবং এই 2n প্রকৃতির যে কোষ রয়েছে সেটা প্রথমে মিওসিস 1 বলে একটা পদ্ধতি রয়েছে, যেটা তোমরা পড়ে এসছো ফার্স্ট সামেটিভে। এই মিওসিস 1 যে পদ্ধতিটা রয়েছে এটাকে আমরা কি বলি? এটাকে বলা হয় হ্রাস বিভাজন। এটাকে বলা হয় হ্রাস বিভাজন। হ্রাস বিভাজনের ফলে কি হচ্ছে? 2n থেকে দুটো ভাগে ভেঙে যাচ্ছে, n n হিসেবে দুটো ভাগে ভেঙে গেল, এবং এই n থেকে পরবর্তীকালে সমবিভাজন প্রক্রিয়ার মাধ্যমে কি তৈরি হচ্ছে? গ্যামেট তৈরি হচ্ছে। সেই জন্য যৌন জননের একক কি? যৌন জননের একক হলো গ্যামেট। গ্যামেট কিসের পদ্ধতিতে তৈরি হলো? মিওসিসকে অবলম্বন করে তৈরি হলো। তাহলে এটার উত্তর কি হবে? মিওসিস হয়ে যাবে। তারপরে চলে আসো, নিষেক ব্যতীত, মানে নিষেক সম্পন্ন হচ্ছে না, কোন ধরনের শুক্রাণু এবং কোন ধরনের ডিম্বাণুর মিলন কিন্তু এখানে হবে না। নিষেক ছাড়া, মানে ডিম্বাণু নিষেক ছাড়া যখন একটা স্ত্রী জনন কোষ থেকে, মানে ডিম্বাণু থেকে ডাইরেক্টলি কোনো একটা জীবের ক্ষেত্রে অপত্য সৃষ্টি হচ্ছে, মানে শুধুমাত্র ডিম্বাণুটা কোনো ধরনের নিষেক ছাড়া, কোনো ধরনের শুক্রাণুর সঙ্গে যুক্ত হওয়া ছাড়া যখন অপত্য জীব সৃষ্টি করে, সেটাকে কি বলা হয়? সেটাকে আমরা বলে থাকি অপুংজনি বা পার্থেনোজেনেসিস। এটার মাধ্যমে কে উৎপন্ন হচ্ছে? খুব ডিটেলে ভিডিওর মধ্যে বলা আছে, মৌমাছিরা উৎপন্ন হয়। মৌমাছিদের মধ্যে কি ধরনের মৌমাছি? পুরুষ মৌমাছিরা উৎপন্ন হয়ে থাকে। কি ধরনের মৌমাছি? পুরুষ মৌমাছি, বা যেটাকে আমরা বলে থাকি ড্রোন। এটা কিন্তু সেই ক্যামেরা শুট করার ড্রোন না, এটা হলো পুরুষ মৌমাছিদের আমরা ড্রোন বলে থাকি। তারপরে চলে আসো নেক্সট স্লাইডে, যেখানে বলা হচ্ছে কোশ্চেনটা কি? যৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক? এই কোশ্চেনগুলো পুরো হট টপিক প্রশ্ন। এইগুলো মাধ্যমিকে আসার চান্স এবারে 100-র মধ্যে 110%। সেই জন্য এই কোশ্চেনগুলো অবশ্যই সবাই পুরো ভিডিওটা প্র্যাকটিস করবে। এই কোশ্চেনগুলো করার পর তোমরা যখন পরীক্ষা দেবে তোমরা নিজেরা বুঝতে পারবে যে তোমরা নিজেরা কতটা উপকৃত হচ্ছ। তো কোশ্চেনটা কি? যৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক? এখানে সঠিকের জিজ্ঞেস করেছে। প্রথমটা কি বলছে? যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য। আমরা এক্ষুনি দেখে এলাম যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হচ্ছে কি থেকে? না, ডিপ্লয়েড জনন মাতৃকোষ থেকে। ডিপ্লয়েড জনন মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হচ্ছে। সেই জন্য এটাকে আমরা সত্য বলে দেবো, আর পড়ার দরকারই নেই, বাকিগুলো পড়ে দেখার দরকারই নেই, প্রথমটাই উত্তর। তারপরে কোশ্চেন হলো, সংশ্লেষ প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে এরূপ একটি উদ্ভিদ হলো। সংশ্লেষ প্রক্রিয়ায় কে জনন সম্পন্ন করছিল? স্পাইরোগাইরা। পড়িয়েছিলাম না সংশ্লেষে কি হচ্ছে? এরকম দুটো স্পাইরোগাইরা থাকছে, এরা নিজেদের মধ্যে একটা সংশ্লেষ নালী তৈরি করছে, এবং এই সংশ্লেষ নালীটার মাধ্যমে একটা জায়গা থেকে আর একটা জায়গায় এই যে হ্যাপ্লয়েডটা রয়েছে, এই হ্যাপ্লয়েডটা একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে, এবং কি উৎপন্ন করছে? জাইগোস্পোর উৎপন্ন করছে। কাদের মধ্যে দেখতে পাই? স্পাইরোগাইরার ক্ষেত্রে দেখতে পাই। তারপরে চলে আসলো সংশ্লেষ, বা যেটাকে আমরা সংযুক্তিও বলে থাকি, সেই পদ্ধতিতে উৎপন্ন যে নিষিক্ত ডিম্বাণু, সেটাকে কি বলা হয়? এক্ষুনি বললাম, জাইগোস্পোর। এই যে এদিক থেকে হ্যাপ্লয়েডটা যখন এদিকে চলে আসবে, মানে এরা দুজনেই কিন্তু NN। এবার একদিক থেকে n যখন আরেক দিকে চলে আসছে, তাহলে কি হবে? n প্লাস n, মানে কি হয়ে গেল? 2n হয়ে গেল। মানে এই 2nটাকে আমরা কি বলবো? 2nটাকে আমরা জাইগোস্পোর বলি। কার মধ্যে বলি? স্পাইরোগাইরার ক্ষেত্রে বলি। এটা খুব ভালো করে মনে রাখবে, এটা মাধ্যমিকে জিজ্ঞাসা করে। এই কোশ্চেনগুলো খুব সহজ কোশ্চেন, কিন্তু ছেলে মেয়েদের
পরিষ্কার কনসেপ্ট না থাকার জন্য, ক্ল্যারিটি না থাকার জন্য তারা পারছে না। সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু সব কটা দেখে নেবে, তারপরে এগুলো তোমাদের কাছে জল ভাত লাগবে পুরো। তারপরে চলে আসো, যে প্রাণীটি অপুংজনী বা পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয় সেটা কি? এক্ষুনি কিছুক্ষণ আগে আলোচনা করলাম, পুরুষ মৌমাছি বা ড্রোন। তারপরে চলে আসো 14 নম্বর প্রশ্ন, জীবন চক্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড জনুর আবর্তনকে কি বলা হচ্ছে? জীবন চক্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড জনুর আবর্তনকে আমরা ফার্নের জনুক্রম বলি বা সহজে জনুক্রম বলা হয়। তারপরে চলে আসো, পরাগরেণু উৎপন্ন হয় কি থেকে? পরাগরেণু উৎপন্ন হয় কোথায়? পরাগরেণু কোথায় উৎপন্ন হয়? আগের দিনের ভিডিওতেই পড়েছি আমরা, পরাগধানীতে উৎপন্ন হচ্ছে। এবং সপুষ্পক উদ্ভিদের যৌনজন সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পাঠটা কিন্তু চলে এসেছে তোমাদের চ্যানেলে, খুব শীঘ্র গিয়ে দেখে নাও। এবং ওই পাঠটার মধ্যে যে যে জিনিসগুলো আমি বলেছি সেগুলো কিন্তু ইউটিউবের আর কোথাও নেই। আমি দাবি করে বলতে পারি যে ভিডিওটা দেখার পর তোমাদের অবশ্যই বলতে হবে যে ভাগ্যিস আমি এই চ্যানেলটাকে পেয়েছিলাম, ভাগ্যিস এই চ্যানেলের মধ্যে এই কন্টেন্টটাকে পেয়েছিলাম, নাহলে আমাদের কত জিনিস অধরাই থেকে যেত, কত জিনিস না পড়া অবস্থাতেই থেকে যেত। তাহলে এখানে কি উৎপন্ন হচ্ছে? কোথায়? পরাগধানীতে। তারপরে হলো, পরাগযোগ কোথায় ঘটে? যারা পড়েছে তারা সবাই বলতে পারবে আমার কাছ থেকে। কোথায় ঘটছে? গর্ভমুণ্ডতে ঘটছে। গর্ভমুণ্ড হলো এইরকম একটা স্ট্রাকচার, তার উপরে এসে পরাগ রেণুগুলো এরকম ভাবে আটকে যায় এবং তারপরেই নিষেক প্রক্রিয়া বা যেটাকে আমরা বলি পরাগযোগ, মানে পরাগ রেণু যুক্ত হয়েছে সেইটা সম্পন্ন হয়ে থাকে। কোথায় হচ্ছে? গর্ভমুণ্ড, এই যে গর্ভমুণ্ড। তারপরে চলে আসো, স্বপরাগযোগ সহজে হয় সাধারণত। কোথায় সহজে হচ্ছে? স্বপরাগযোগ মানে নিজেই নিজেকে পরাগযোগ সম্পন্ন করতে পারে। কোথায় হবে? যে সমস্ত ফুলের মধ্যে পুংস্তবক এবং স্ত্রীস্তবক উভয়ই থাকবে, মানে উভলিঙ্গ ফুলের মধ্যে হবে। তারপরে চলে আসো 18 নম্বর প্রশ্ন, একই উদ্ভিদে মানে সহবাসী, মানে একই উদ্ভিদের মধ্যে মেল এবং ফিমেল দুজনেই রয়েছে কিন্তু আলাদা আলাদা ভাবে রয়েছে। একই ফুলের মধ্যে সবটা নেই। একটা ফুলকে আমরা বলছি পুরুষ ফুল, আর আরেকটা ফুলকে আমরা বলছি স্ত্রী ফুল। ঠিক আছে? এবারে দুটো ভিন্ন ফুলের মধ্যে যখন পরাগযোগ ঘটবে তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলে থাকি গেইটেনোগ্যামি। তখন সেটাকে বলা হয় গেইটেনোগ্যামি, বা এটাকে আমরা উভলিঙ্গ ফুলের মধ্যেও বলতে পারি। যে ধরো দুটো উভলিঙ্গ ফুল রয়েছে, পাশাপাশি দুটো উভলিঙ্গ ফুল রয়েছে, এরকম একই গাছে দুটো আলাদা আলাদা ফুল। এবার যখন এই ফুল থেকে এই ফুলের মধ্যে পরাগযোগ সম্পন্ন হচ্ছে তখন সেটাকে কি বলা হবে? তখন সেটাকে বলা হয় গেইটেনোগ্যামি। আর একই ফুলের মধ্যে যদি পরাগযোগ সম্পন্ন হয় তখন সেটাকে আমি কি বলবো? তখন সেটাকে বলা হয় অটোগ্যামি। অটো মানে হলো সেই ফুলের মধ্যেই সম্পন্ন হচ্ছে। তারপর চলে আসো 19 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। বারবার বলছি, হয় আর নয়, মানে পজিটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স, এগুলোকে খুব ভালো করে দেখবে, নাহলে কিন্তু এগুলো কেটে যাবে, বুঝতে পারবে না। তো প্রদত্ত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। কোনটা বৈশিষ্ট্য? একই গাছের একটি ফুলের মধ্যে ঘটে না, এটা স্বপরাগযোগের বৈশিষ্ট্য। বাহকের প্রয়োজন হয় না, অবশ্যই বাহকের প্রয়োজন হয়, বাহকের প্রয়োজন ছাড়া এরা হবেই না। নতুন বৈশিষ্ট্যের সঞ্চার হওয়ার সম্ভাবনা কমে যায়, ভুল, এটাও ভুল। পরাগ রেণুর অপচয় বেশি হয়, একদম হয়। পরাগ রেণুর অপচয় বেশি হয় কেন? কারণ একটা ফুল ধরো এখানে রয়েছে আর একটা ফুল ধরো এতটা দূরে রয়েছে। এবারে যখন একটা কীটপতঙ্গ এখান থেকে এতটা দূরে পরাগ রেণুটাকে বহন করে নিয়ে যাচ্ছে, তখন সে যখন যাচ্ছে তখন তো মাঝখানে কিছু পরাগ রেণু এদিক ওদিক তো পড়ে গিয়ে নষ্ট হতে পারে, সেজন্য কি হবে? পরাগ রেণুর অপচয় বেশি হবে। তারপরে চলে আসো, ইতর পরাগযোগ সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয়। আবার নয়, প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো, মানে যেটা ভুল স্টেটমেন্ট। আমরা কি পড়েছিলাম? ইতর পরাগযোগের মধ্যে বাহকের প্রয়োজন হয়, তার মানে এটা হবে না। ইতর পরাগযোগের মধ্যে বংশধরায় নতুন বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে, এটাও হবে না। প্রজাতির মধ্যে বিশুদ্ধতা বজায় থাকে, ইতর পরাগযোগের মধ্যে থাকে না। তাহলে এইটা হলো উত্তর। তারপরে চলে আসো, ইতর পরাগযোগের পদ্ধতির ক্ষেত্রে নিচের কোন জোটটি সঠিক? মানে আমরা অনেকগুলো পরাগযোগ পড়েছিলাম, বায়ু পরাগী, জল পরাগী, এইগুলো কিন্তু ইউটিউবের কোথাও নেই। আমি দাবি করে বলতে পারি ইউটিউবের এগুলো কোথাও নেই। সেজন্য এগুলো কিন্তু ভালো করে আমার যে ফোর্থ পার্ট সেটা থেকে কিন্তু পড়ে নেবে, প্রত্যেকটা পার্ট পড়ে নেবে, তারপরে এই কোশ্চেনগুলো জল ভাত লাগবে।
বায়ু পরাগীর ক্ষেত্রে আম, ভুল। জল পরাগীর ক্ষেত্রে ধান, ভুল। পতঙ্গ পরাগীর ক্ষেত্রে হাইড্রিলা, ভুল। পক্ষী পরাগীর ক্ষেত্রে পলাশ, এটা ঠিক। তাহলে এটা হলো উত্তর। এবার তোমাদের মনে হতে পারে যে দাদা বাকিগুলো কি হবে? বায়ু পরাগীর ক্ষেত্রে কি হয়? বায়ু পরাগীর ক্ষেত্রে সাধারণত ধান, গম এই ধরনের উদ্ভিদ আমরা দেখতে পাই। জলপরাগী মানে কি? জলপরাগী মানে হলো পাতা শ্যাওলা, পাতা ঝাঁঝি এই ধরনের উদ্ভিদের মধ্যে আমরা দেখতে পাই। ঠিক আছে। পতঙ্গ পরাগী, পতঙ্গ মানে কি? পতঙ্গ মানে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ আসছে, যেমন গোলাপ ধরে নিলাম, জবা আছে, এই ধরনের। আর এটা তো কারেক্ট। তারপরে চলে আসো 23 নাম্বার প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিতে প্রদত্ত কোন ঘটনাটি ঘটে? সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিতে কোন ঘটনাটি ঘটে? জাইগোট ফলে রূপান্তরিত হয়? না। জাইগোট বীজে রূপান্তরিত হয়? না। এককোষী জাইগোট বহুকোষী ভ্রূণে রূপান্তরিত হয়? একদম ঠিক। এককোষী জাইগোট বহুকোষী ভ্রূণে রূপান্তরিত হয়ে থাকে। তারপরে চলে আসো 24 নাম্বার প্রশ্ন। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই আসবে পরীক্ষায়। সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলীতে ডিম্বাণুর পাশে যে দুটি নিউক্লিয়াস থাকে তাদেরকে কি বলা হয়? খুব ভালো করে ব্যাপারগুলোকে বলা হয়েছে যে মাঝখানে ডিম্বাণু থাকে এবং ডিম্বাণুর দুপাশে এরকম ভাবে দুটো কোষ ঝুলতে থাকে। এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি সহকারী কোষ বা সাইনার্জিস্ট কোষ। তারপরে চলে আসো শূন্যস্থান পূরণ। এই এমসিকিউ গুলো ছিল খুবই 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 গুরুত্বপূর্ণ এমসিকিউ। তারপরে শূন্যস্থান পূরণ। পরোক্ষোদ্গমের দ্বারা অযৌন জনন সম্পন্ন করে এমন একটি বহুকোষী প্রাণী। এগুলো ভিডিওর মধ্যে দারুণ ডিটেলে বোঝানো আছে। জিনিসগুলোকে ভালো করে পড়ো তোমরা ভিডিওগুলো দেখে। কি হবে? এটা হবে হাইড্রা। ঠিক আছে। তারপরে ফ্ল্যাজেলাবিহীন রেণুকে কি বলে? ফ্ল্যাজেলাবিহীন রেণুকে অ্যাপ্ল্যানোস্পোর বলে। বা আরেকটা নাম আছে, সহজ নাম যেটা, অচল রেণু, মানে যে চলমান নয়। তারপরে হলো জোড় কলম কেবলমাত্র কোন ধরনের উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়? দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে। তারপরে চলে আসো অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্য জীব সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? মৌমাছিদের ক্ষেত্রে কি বলেছিলাম? পার্থেনোজেনেসিস বা অপুংজনি। বা অপুংজনি। তারপরে হলো কন্দাল মূল বা রসালো মূলের সাহায্যে কোন উদ্ভিদ বংশ বিস্তার করে? কি হবে? এটা হবে রাঙা আলু। রাঙা আলু। তারপরে চলে আসো 6 নাম্বার প্রশ্ন শূন্যস্থানে, খুবই গুরুত্বপূর্ণ। ফুলের ড্যাশ অংশে পরাগযোগের জন্য কীটপতঙ্গদের আকৃষ্ট করে? কি হবে? দলমণ্ডল, মানে পাপড়ি যেটা থাকে সেটাকেই বলা হয় দলমণ্ডল। তারপরে হলো কোন ফুলের পরাগরেণু যখন ওই ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় পরাগযোগ। শিমুল ড্যাশ পরাগী ফুল। কি হবে? এগুলো কোথাও নেই, এগুলো একমাত্র আমি আমার 4th ভিডিওতে সব আপলোড করে দিয়েছি। শিমুল কি ধরনের ফুল? শিমুল হলো পক্ষী পরাগী ফুল। এর সঙ্গে সঙ্গে আরো আছে পলাশ আছে, মাদার আছে, এই ধরনের ফুলগুলো সব পক্ষী পরাগী ফুল। তারপরে চলে আসো সপুষ্পক উদ্ভিদে যৌন জননের সময় পরাগনালীতে পুংগ্যামেটের সংখ্যা কটা? তোমাদের বলেছিলাম যে এরকম ভাবে একটা
পুংগ্যামেটের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে রেণুর মধ্যে এরকম অঙ্কুরিত হয়ে তার মধ্যে দুটো পুংগ্যামেট থাকবে এবং একটা নালিকা নিউক্লিয়াস থাকবে। তাহলে পুংগ্যামেটের সংখ্যা কটা? পুংগ্যামেটের সংখ্যা হলো দুটি। পুংগ্যামেটের সংখ্যা দুটি। 10 নম্বর প্রশ্ন চলে আসো। সপুষ্পক উদ্ভিদের নিষেকের ক্ষেত্রে যখন পরাগনালী ডিম্বক ত্বক ভেদ করে, তিন ধরনের জায়গা ভেদ করতে পারে, একটা মূল, একটা ত্বক, একটা রন্ধ্র। যদি ত্বক ভেদ করে তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলবো মেসোগ্যামি। যদি ডিম্বক মূল ভেদ করত, আমি শুধু মূল লিখছি, যদি ডিম্বক মূল ভেদ করত তখন সেটাকে কি বলতাম? তখন সেটাকে বলা হয় চ্যালাজোগ্যামি। আর যদি ডিম্বক রন্ধ্রকে ভেদ করত তখন সেটাকে কি বলবো? তখন সেটাকে বলবো পোরোগ্যামি। তখন সেটাকে বলা হবে পোরোগ্যামি। এবারে চলে আসো সত্য মিথ্যা। প্রথমটায় কি বলা হচ্ছে? অ্যামিবা দ্বিবিভাজন প্রক্রিয়া বংশ বিস্তার করে, একদম ট্রু। অ্যামিবা মাঝখান থেকে দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। প্লাজমোডিয়ামে সাইজন দশায় বহু বিভাজন দেখা যায়, একদম ট্রু, অবশ্যই দেখতে পাচ্ছি আমরা। মাইক্রোপ্রপাগেশন এক প্রকার যৌন জনন পদ্ধতি, না, অঙ্গজ, কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতি। তাহলে এটা কি হয়ে যাবে? ফলস। প্ল্যানেরিয়াতে পুনরুৎপাদন দেখা যায়, অবশ্যই দেখা যায়, ট্রু। প্ল্যানেরিয়ায় কি হচ্ছে? প্ল্যানেরিয়াটা এরকম ধরো একটা পুরো বডি রয়েছে, এরা যদি তিনটে খণ্ডে ভাগ হয়ে যায় তাহলে সেই তিনটে খণ্ড থেকে, এরকম তিনটে খণ্ড থেকে সম্পূর্ণ তিনটে পূর্ণাঙ্গ প্ল্যানেরিয়া তৈরি হতে পারে, সেই জন্য এটাকে বলা হয় পুনরুৎপাদন পদ্ধতি। এগুলো সব অযৌন জনন পদ্ধতির মধ্যে পড়ে। অঙ্গজ জনন ও অযৌন জননের মাধ্যমে উৎপন্ন অপত্য জনুর বৈশিষ্ট্য হুবহু জনিত্রজীবীর মতো হয়, অবশ্যই হয়, একদম ট্রু। কেন? কারণ সেখানে আমরা কোনো ধরনের গ্যামেট গঠন দেখতে পাচ্ছি না। এবার গ্যামেট যদি গঠিত না হয়, কোনো ধরনের জিনের মধ্যে পরিবর্তন বা মিউটেশনও কিন্তু আসবে না। তারপরে চলে আসো 6 নাম্বার। অযৌন জননে দুটি জনিত্রজীবের প্রয়োজন হয়, একদম নয়, ফলস, সম্পূর্ণ ফলস। অযৌন জননে সবসময় একটা মাত্র জনিত্রজীবের প্রয়োজন হবে এবং সেই একাই কিন্তু 100, সে একাই সব কিছু করে নিতে পারে। তারপরে হলো কচুরিপানা ঊর্ধ্বধাবকের সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন করে থাকে, না। কচুরিপানা কোন ধরনের ধাবকের সাহায্যে সম্পন্ন করে? খর্বধাবকের সাহায্যে। ঊর্ধ্বধাবকের সাহায্যে কে সম্পন্ন করে থাকে? চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা সম্পন্ন করে থাকে। তারপরে পরের সত্য মিথ্যা। গর্ভাশয়ের প্রত্যেকটা অংশকে বলে গর্ভপত্র, সম্পূর্ণ ভুল। স্ত্রী স্তবকের এক একটা অংশকে আমরা বলে থাকি স্ত্রী স্তবক। সঠিক উত্তরটা হলো স্ত্রী স্তবক। তার প্রত্যেকটা অংশকে বা একককে আমরা বলে থাকি গর্ভপত্র। ইতর পরাগযোগের মাধ্যমে উৎপন্ন উদ্ভিদের বিশুদ্ধতা বজায় থাকে, মিথ্যা। কোনো বিশুদ্ধতা তাদের মধ্যে বজায় থাকে না, সবকিছু কিন্তু জেনেটিক বিভিন্ন ধরনের পরিবর্তন আমরা দেখতে পাই। বায়ুপরাগী ফুল আকারে বড় এবং সুমিষ্ট গন্ধযুক্ত হয়, অবশ্যই। কি বলেছে? বায়ুপরাগী ফুল কিন্তু কোনো ধরনের, বায়ু তো কাউকে আকৃষ্টই করছে না, বায়ুকে তো কাউকে আকৃষ্ট করার দরকার নেই, সেজন্য এটা কি? এটা হয়ে যাবে সম্পূর্ণ কিন্তু ফলস। পরাগরেণু ডিম্বাণুকে নিষিক্ত করে, কি হবে? অবশ্যই করে, ট্রু। 12টা কি বলা হচ্ছে? শস্য নিউক্লিয়াস সর্বদা হ্যাপ্লয়েড, সম্পূর্ণ মিথ্যা। শস্য নিউক্লিয়াস কিভাবে তৈরি হচ্ছে? যে নির্ণীত নিউক্লিয়াস রয়েছে 2n, সেই 2n এর সঙ্গে একটা পুংগ্যামেট যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে কি তৈরি করছে? তৈরি করছে একটা 3n। সেই 3nটাকে আমরা কি বলি? আমরা বলি শস্য বা শস্য নিউক্লিয়াস। তাহলে শস্য নিউক্লিয়াস কি প্রকৃতির? শস্য নিউক্লিয়াস ট্রিপ্লয়েড প্রকৃতির, 3n প্রকৃতির। তারপরে চলে আসো, ডিম্বাশয় বীজে পরিণত হয়, একদম না, সম্পূর্ণ ফলস। ডিম্বাশয় কিসে পরিণত হয়? ফলে পরিণত হয়, ডিম্বক বীজে পরিণত হয়। একই উদ্ভিদের দুটি পৃথক ফুলের মধ্যে স্বপরাগযোগী কি বলে? আজকেই আলোচনা করেছি। যদি
দুটো পৃথক ফুলের মধ্যে, পাশাপাশি থাকা দুটো পৃথক ফুলের মধ্যে পরাগযোগ হয়, তখন সেটাকে বলা হবে গেইটেনোগ্যামি। আর অটোগ্যামি মানে কি, সেই ফুলের মধ্যেই যখন পরাগযোগ সম্পন্ন হয় তখন সেটাকে বলা হয় অটোগ্যামি। তাহলে এটা কি হবে, দুটো পৃথক ফুল বলেছে, দুটো পৃথক ফুলের মানে এটা হয়ে যাবে ফলস। অটো মানে হলো একই ফুলের মধ্যে পরাগযোগ সম্পন্ন হবে, সেটা কি আমরা তখন স্বপরাগযোগের মধ্যে ফেলে দেয়। তারপরে বলছে ইস্ট এবং হাইড্রার সাধারণ জনন পদ্ধতি কি, বলতে পারবে? একদম বলতে পারবে। ইস্ট এবং হাইড্রার সাধারণ জনন পদ্ধতি হলো কোড়কোদ্গম। বা যেটাকে বলা হয় বাডিং। তারপরে চলে আসো স্পাইরোগাইরায় কোন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন হতে দেখা যায়? খন্ডি ভবন। এগুলো সব ভিডিওতে কিন্তু ডিটেইলডে বোঝানো রয়েছে, সবাই ভিডিওগুলো দেখে নেবে, তাহলে কিন্তু চাবুকের মতো তখন উত্তর বলতে পারবে। তারপরে হলো প্রোথ্যালাস বলতে কি বোঝো? প্রোথ্যালাস মানে হলো ফার্নের রেণু অঙ্কুরিত হয়ে যে লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি করে তাকেই আমরা কি বলি? তাকেই বলা হয় প্রোথ্যালাস। তারপরে চলে আসো খর্বধাবক বা অসফেটের সাহায্যে কি করে? কিছুক্ষণ আগে একটা প্রশ্ন পড়েছিলাম, কচুরিপানা। তারপরে চলে আসো কর্ষণ মাধ্যমে কি কি হরমোন দেওয়া হয়? তোমরা 10 এর ফার্স্ট সাবডিভিশনে পড়েছিলে যে কর্ষণ মাধ্যম মানে কি। কর্ষণ মাধ্যম মানে হলো এমনই একটা মাধ্যম যেখানে কোনো একটা উদ্ভিদকে একটা টেস্ট টিউবের মধ্যে বা একটা ডিশের মধ্যে চাষ করা হচ্ছে। এবার সেই উদ্ভিদরা একটা যদি কৃত্রিম পরিবেশে বেড়ে ওঠে, তার বেড়ে ওঠার জন্য কি কি হরমোন লাগবে? অক্সিন, সাইটোকাইনিন। সেই অক্সিন আর সাইটোকাইনিন হরমোনই কিন্তু এখানে কাজে আসবে। তারপরে চলে আসো কোন প্রকার জননে জীবের প্রকরণ ঘটার সম্ভাবনা থাকে? এটা হলো যৌন জনন। তারপরে হলো সংযুক্তি বা কনজুগেশনের মাধ্যমে প্রজনন করে এমন একটি প্রাণীর নাম কি হবে? সংযুক্তি বা কনজুগেশনের মাধ্যমে সম্পন্ন করে এমন একটি প্রাণীর নাম হলো প্যারামেসিয়াম। প্যারামেসিয়ামের মধ্যে সংশ্লেষ বা কনজুগেশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। প্রাণীর কথা যদি বলে প্রাণী তাহলে প্যারামেসিয়াম। এবারে যদি বলে উদ্ভিদ, উদ্ভিদ বললে কার কথা বলবো? উদ্ভিদ বললে আমরা বলবো স্পাইরোগাইরা। ঠিক আছে। তারপরে চলে আসো কোন প্রাণীতে সুস্পষ্ট যৌনক্রম দেখা যায়? প্রাণী বলছে, সবাই অধিক উত্তেজিত হয়ে যাবে না কমন পেয়ে। কোন প্রাণীতে? অনেকে কি করে উদ্ভিদ ভাবতে শুরু করে, আমরা ভুল লেগে পড়ে চলে আসি। যদি বলে উদ্ভিদের মধ্যে তাহলে ফার্নের ক্ষেত্রে বলবো, যদি বলে প্রাণী তাহলে আমরা বলবো ওবেলিয়া। তাহলে আমরা বলবো ওবেলিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তাহলে উত্তরগুলো সব ক্লিয়ার হলো তোমাদের? কোনো সমস্যা যদি উত্তরের মধ্যে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। এখনো তোমাদের শেষ হয়নি, আরো অনেকগুলো কোশ্চেন আছে। গর্ভপত্র কোন কোন অংশ নিয়ে তৈরি হয়? খুব ভালো করে বোঝানো আছে কি কি অংশ নিয়ে তৈরি হচ্ছে। গর্ভ দণ্ড, গর্ভমুণ্ড, আরেকটা কি? আরেকটা হলো ডিম্বাশয়, বা যেটাকে আমরা গর্ভাশয়ও বলে থাকি।
তারপরে চলে আসো, কোন প্রকার পরাগযোগের ফলে উৎপন্ন বীজগুলি সবল এবং উন্নত মানের হয়, মানে বীজের অঙ্কুরণ হারটা বেশি হবে। যেখানে কোথায় হবে, যেখানে পরাগযোগটা উন্নত প্রকৃতির, বাইরে থেকে পরাগ রেণু আসছে, তার মানে ইতর পরাগযোগ। তারপরে চলে আসো, ক্লিস্টোগ্যামি দেখা যায় এমন একটি ফুলের উদাহরণ দাও। ক্লিস্টোগ্যামি আমরা কোথায় দেখতে পাচ্ছি, কানশিরা বলে একটা ফুল আছে। খুব ভালো করে ডিটেইলডে এই ভিডিও জিনিসগুলো বোঝানো আছে, তোমরা তাড়াতাড়ি গিয়ে ভিডিওগুলো দেখে নেবে, প্রত্যেকটা জিনিসের একবারে এক চুটকিতে ক্ল্যারিটি পেয়ে যাবে। পরাগনালী ডিম্বক রন্ধ্র ভেদ করে, এক্ষুনি বলেছিলাম তিনটে জিনিস হয়, একটা ত্বক, একটা মূল, আর একটা রন্ধ্র। যদি ত্বক দিয়ে আসে তাহলে সেটা মেসোগ্যামি, যদি রন্ধ্র দিয়ে আসে তাহলে সেটা পোরোগ্যামি, আর যদি মূল দিয়ে আসে তাহলে সেটা চ্যালাজোগ্যামি। এটা কি বলেছে, এটা বলেছে ডিম্বক রন্ধ্র, তার মানে এটাকে আমরা কি বলবো, পোরোগ্যামি। তারপরের প্রশ্ন, বায়ুপরাগী ফুলের গর্ভমুণ্ডে ফুলের বাইরের দিকে প্রসারিত থাকে এবং পাখির পালকের মতো দেখতে হয়, কেন? আগে আমরা একটুখানি ছবিটা দেখে নিই। বায়ুপরাগী ফুলের ক্ষেত্রে কি হয়, বায়ুপরাগী ফুলের ক্ষেত্রে এই যে গর্ভমুণ্ডটা রয়েছে এটা এইরকম ভাবে পাখির পালকের মতো দেখতে হচ্ছে। তার কারণ কি, তার কারণ হলো বায়ুপরাগী ফুলের ক্ষেত্রে এত বেশি পরিমাণে পরাগরেণু বায়ুর মাধ্যমে উড়ে আসে, তার ফলে যদি গর্ভমুণ্ডটা ধরো এইটুকু হতো তাহলে কি হতো, এর মাথার উপর দিয়ে বায়ু প্রবাহিত হয়ে বেরিয়ে যাচ্ছে, এর মাথা দিয়ে উপর দিয়েও সমস্ত পরাগরেণু প্রবাহিত হতে সমস্ত বেরিয়ে চলে গেল, তা করলে কিন্তু হবে না। সেই জন্য গর্ভমুণ্ড যেটা রয়েছে বায়ুপরাগী ফুলের ক্ষেত্রে সেটা এরকম পালকের মতো হয়ে রয়েছে, যার ফলে এসে কিন্তু এরা এই গর্ভমুণ্ডে ইজিলি আটকে যাবে এবং পরাগ সংযোগ ঘটাতে সক্ষম হবে। এটা আর আমি ভাষায় লিখলাম না, তোমরা জিনিসটা বুঝতে পেরেছো, আমি যে ভাষাটা বললাম সেটাতেই লিখবে, কোনো সমস্যা নেই, ফুল নাম্বার পাবে। তারপরে হলো পদ্ম ফুলে পরাগযোগের বাহকের নাম কি, এরা হলো পতঙ্গ পরাগী। ঠিক আছে, এরা হলো পতঙ্গ পরাগী, মানে এখানে বিভিন্ন ধরনের মৌমাছি বলো বা প্রজাপতি বলো, বিভিন্ন ধরনের পতঙ্গরা এসে বসবে এবং পরাগ সংযোগ ঘটাবে। তারপরের কোশ্চেনটা কি বলা হচ্ছে, তারপরের কোশ্চেনটা বলা হচ্ছে পুংগ্যামেট এবং নির্মিত নিউক্লিয়াস। এইক্ষুনি কিছুক্ষণ আগে বলেছি তোমাদের, দেখছো একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করছেন, কোশ্চেন নতুন কিছু নেই, আমি যা পড়িয়ে দেবো সব কোশ্চেন তোমাদের মিলে যাবে। নির্মিত নিউক্লিয়াস মানে 2n বলেছিলাম, পরাগরেণু কি বলেছিলাম, n বলেছিলাম, দুজনের মিলনের ফলে কি উৎপন্ন হচ্ছে, শস্য। দুজনের মিলনের ফলে শস্য উৎপন্ন হচ্ছে, যেটাকে আমরা বলে থাকি 3n। তারপরে চলে আসো, বায়ুর সাহায্যে পরাগযোগ ঘটে এমন দুটি উদ্ভিদের নাম, কি কি হবে, বায়ুর সাহায্যে ঘটছে, ধান, গম, ভুট্টা, আমি দুটোর বেশি লিখছি যাতে তোমাদের মনে থাকে, একের বেশি নাম, ভুট্টা, ঘাস, যে ঘাস ফুলগুলো হয়, সবার মধ্যেই আমরা বায়ুর সাহায্যে পরাগযোগ দেখতে পাবো। তারপরে চলে আসো, বিসদৃশ শব্দটা মানে এর মধ্যে কোনটা ফিট হচ্ছে না ঠিক মতো সেটা আমাদের বলতে হবে। যেমন প্রথমটা বলেছে দ্বিবিভাজন, বহুবিভাজন, উগ্যামি, পুনরুৎপাদন। এর মধ্যে যে দ্বিবিভাজন, বহুবিভাজন এবং পুনরুৎপাদন এই তিনটেই হলো অযৌন জননের পদ্ধতি, তাহলে কোনটা হবে এখানে বিসদৃশ্য উগ্যামি। কেন, কারণ এটা হলো একটা যৌন জননের অন্তর্গত একটা পদ্ধতি। তারপরে চলে আসো, বৃতি, দলমণ্ডল, পুষ্পাক্ষ, পুংকেশর। এই বৃতি, দলমণ্ডল, পুংকেশর এরা প্রত্যেকেই হলো ফুলের তিনটে স্তবক, পুষ্পাক্ষটা কোনো স্তবক না, পুষ্পাক্ষটা হলো একটা গঠন, তাহলে এখানে পুষ্পাক্ষটা হয়ে যাবে
বি সদৃশ, এখানে উগ্যামিটা বি সদৃশ। তারপরে চলে আসো অটোগ্যামি, গেইটেনোগ্যামি, অ্যালোগ্যামি, সিনগ্যামি। এই যে অটোগ্যামি বলো, গেইটেনোগ্যামি বলো, অ্যালোগ্যামি বলো, এরা সবাই কিন্তু ফুলের মধ্যে আমরা দেখতে পাই। ফুলের পরাগযোগের প্রক্রিয়া এগুলো, ফুলের পরাগযোগের প্রক্রিয়া। তাহলে সিনগ্যামিটা কি স্যার? সিনগ্যামিটা হলো একটা যৌন জনন পদ্ধতি। তাহলে এটা কি হবে এর মধ্যে? একদমই হবে না, এটা বিসদৃশ্য হয়ে গেল। তারপরে চলে আসো জবা, ধুতুরা, অপরাজিতা, কুমড়ো ফুল। কি হবে? কুমড়ো ফুল হবে। কেন? কারণ কুমড়ো ফুল হলো অসম্পূর্ণ ফুল। একই গাছের মধ্যে একটা থাকে পুরুষ ফুল আর আলাদাভাবে থাকে হলো স্ত্রী ফুল। এদের দুজনের মধ্যে সম্পূর্ণ স্তবকের উপস্থিতি আমরা দেখতে পাই না, কিন্তু বাকিগুলো সম্পূর্ণ ফুল। সবাই বুঝতে পেরেছো? তারপরে চলে আসো সমানুপাত, মানে এটার সঙ্গে যা রিলেশন রয়েছে এটার সঙ্গেও আমায় সেই রিলেশনেও বানাতে হবে। যেমন দ্বিবিভাজন, দ্বিবিভাজন কার ক্ষেত্রে দেখতে পাই? ব্যাকটেরিয়ার মধ্যে দেখতে পাই। বহু বিভাজন কার মধ্যে দেখতে পাবো? বহু বিভাজন আমরা দেখতে পাবো অ্যামিবার মধ্যে অথবা প্লাজমোডিয়ামের মধ্যে। তোমাদের যেটা ইচ্ছা সেটাই লিখতে পারো, কেউ কেটে দেবে না। অ্যামিবা লিখতে পারো অথবা প্লাজমোডিয়াম লিখতে পারো। ঠিক আছে? তারপরে চলে আসো সংশ্লেষ, হলো একটা যৌন জনন পদ্ধতি যেটা স্পাইরোগাইডার মধ্যে আমরা দেখতে পাই। পুরকোদ্গম অযৌন জনন পদ্ধতি। খর্বধাবক হলো প্রাকৃতিক অঙ্গজ জনন, মানে কচুরিপানার মধ্যে যে ছোট ছোট ধাবকগুলো থাকে সেগুলো প্রাকৃতিক ভাবে কেটে গিয়ে একটা থেকে অনেকগুলো অপত্য উদ্ভিদ তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু এই যে কাটিং, এটা কি? এটা হলো একটা কৃত্রিম অঙ্গজ জনন। তারপরে চলে আসো জোড় কলম। আমের ক্ষেত্রে দেখা যায়, নার্সারিতে যে গেলেই দেখবে আমের ছোট 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 অনেক কলম করা থাকে, ওগুলো কি? ওগুলো হলো জোড় কলম। তাহলে জবা গাছের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? জবা গাছের ক্ষেত্রে শাখা কেটে মাটির মধ্যে রোপণ করে দিলে সেখান থেকে কিন্তু উদ্ভিদ হয়ে যায়, তার মানে এটাকে আমরা বলবো শাখা কলম। তারপরে চলে আসো পাথরকুচি হলো পত্রজ মূল। তাহলে কচুরিপানা কি হবে? কচুরিপানা হলো খর্বধাবক। মানে এখানে বলছে, আসলে যদি সমস্যা হয় তার জন্য আমি বলে দিচ্ছি জিনিসটা। এখানে জিজ্ঞাসা করছে মেইনলি যে পাথরকুচি কোন অঙ্গটার সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন করে। আর তাহলে আমায় বলতে হবে কচুরিপানা কোন অঙ্গের সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন করে। পাথরকুচি সম্পন্ন করে পাথরকুচির কিনারা বরাবর যে পত্রজ মুকুল থাকে তার উপস্থিতিতে। কচুরিপানা কিসের সাহায্যে করবে? তাদের মধ্যে যে ছোট্ট কানেকশনটা খর্বধাবক, সেই খর্বধাবক যখন কেটে যায় তখন একটা কচুরিপানার ধরে এত বড় লেন্থ, সেটা কাটতে কাটতে অনেকগুলো ছোট 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 অপত্য উদ্ভিদ তৈরি করে ফেলবে। তারপরে চলে আসো ধান। এক্ষুনি বললাম ধান, গম, ঘাস, ভুট্টা এরা সব বায়ুপরাগী। তাহলে পাতাঝাজি কি হবে? কিছুক্ষণ আগেই তোমাদের বলে দিয়েছিলাম সেই স্তম্ভটার ওখানে। পাতাঝাজি কি হবে? পাতাঝাজি হবে আমাদের জল পরাগী। পাতাঝাজি হয়ে যাবে জল পরাগী। গর্ভাশয় ডিম্বকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তাহলে পুংকেশরের মধ্যে, পুংকেশরের যে কোনো একটা পার্টের নাম বলতে হবে আমাদের। পুংকেশরের যে কোনো একটা পার্টের নাম বলো। পরাগধানী, অথবা কারুর মাথায় আসতে পারে দাদা পুংদণ্ড লিখতে পারবো? অবশ্যই লিখতে পারবে, দুটোর মধ্যে একটা লিখলেই হবে। তারপরে চলে আসো গর্ভমুণ্ড, পরাগযোগ সম্পন্ন করছে। গর্ভাশয় কি করবে? গর্ভাশয় ফলে পরিণত হয়ে যাবে, বা আমরা বলতে পারি গর্ভাশয় ফলে পরিণত হবে না বলে এখানে তো সম্পন্ন হওয়ার কি সম্পন্ন হওয়ার কথা হিসেবে ধরা হচ্ছে, সেজন্য এখানে আমরা বলবো নিষেক সম্পন্ন হচ্ছে। এখানে কি হচ্ছে সেই ঘটনাটার নাম জিজ্ঞেস করেছে। পোড়োগে আমি বারবার বলছি, দেখো কোশ্চেনটা 4 বার এলো, এই নিয়ে 4 বার এলো কোশ্চেনটা। পোড়োগ্যামি ডিম্বক রন্ধ্র। মেসোগ্যামি মানে কি? মেসোগ্যামি মানে হলো ত্বক দিয়ে প্রবেশ করেছে, তাহলে ডিম্বক ত্বক। ডিম্বাণু জাইগোট, ডিম্বাণু জাইগোট। নির্মিত নিউক্লিয়াস কি হবে?
নির্মিত নিউক্লিয়াস হয়ে যাবে শস্য নিউক্লিয়াস। নির্মিত নিউক্লিয়াস দেখো কত রকম ভাবে একই জিনিস আসছে, বারবার বলেছিলাম নির্মিত নিউক্লিয়াস 2n, তাহলে 3n কি, 3n হলো শস্য নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসটা লিখলাম না, শস্য লিখলাম। তারপরে চলে আসো চারটে একটা বিষয়ের অন্তর্গত হবে, মানে এই যে চারটে দেওয়া রয়েছে এর মধ্যে যে কোনো একটার মধ্যে বাকি তিনটে ঢুকে যাবে। যেমন এখানে বলেছে কোরকোদ্গম, দ্বিবিভাজন, অযৌন জনন, পুনরুৎপাদন। এই অযৌন জনন হলো এমনই একটা প্রক্রিয়া যার মধ্যে দ্বিবিভাজনও পড়ে, যার মধ্যে পুনরুৎপাদনও পড়ে, যার মধ্যে কোরকোদ্গমও পড়ে, তাহলে এখানে অযৌন জননটা হলো উত্তর। তারপরে চলে আসো অনুবিস্তারণ, কৃত্রিম অঙ্গজ জনন, শাখা কলম, জোড় কলম। এখানে হবে কৃত্রিম অঙ্গজ জনন, কেন, কারণ এই যে প্রক্রিয়াগুলো আমরা দেখতে পাচ্ছি শাখা কলম বলো বা জোড় কলম বলো বা অনুবিস্তারণ মাইক্রোপ্রপাগেশন বলো, এগুলো সব কিন্তু কৃত্রিম ভাবে উদ্ভিদের অঙ্গজ জননে সাহায্য করে থাকে। তারপরে চলে আসো আইসোগ্যামি, সিনগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি। ভাববে কোনটা হতে পারে, আইসোগ্যামি, সিনগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি। কি হবে, সিনগ্যামি। কেন, কারণ সিনগ্যামি হলো এমনই একটা পদ্ধতি যেখানে এই তিনটে অটোমেটিক্যালি পড়ছে। এই তিনটে হলো সিনগ্যামিরই তিনটে আলাদা আলাদা ভাগ। ভ্রূণস্থলী, ডিম্বাণু, ডিম্বক, সহকারী কোষ। কি হবে, ভ্রূণস্থলী। কেন, কারণ ভ্রূণস্থলীর মধ্যে ডিম্বাণু থাকছে, ভ্রূণস্থলীর মধ্যেই ডিম্বক থাকছে, ভ্রূণস্থলীর মধ্যেই সহকারী কোষও থাকছে, তাহলে একটার মধ্যেই যেহেতু তিনটে আছে সেজন্য উত্তর হলো ভ্রূণস্থলী। পাঁচেরটা কি হবে, অটোগ্যামি, ক্লিস্টোগ্যামি, স্বপরাগযোগ, গেইটেনোগ্যামি। কি হবে এখানে, এখানে হবে স্বপরাগযোগ। কেন, কারণ বারবার বলেছি যখন দুটো আলাদা আলাদা ফুলের মধ্যে হয় তখন গেইটেনোগ্যামি, একই ফুলের মধ্যে যখন পরাগযোগ হয় তখন সেটা হলো স্বপরাগযোগ। ক্লিস্টোগ্যামি হলো স্বপরাগযোগের একটা পদ্ধতি, যেটার জন্য ভালো করে আমার ফোর্থ যে ভিডিওটা চলে এসেছে সেটা ভালো করে দেখে নেবে। তাহলে এই যে তিনটে পদ্ধতি স্বপরাগযোগের মধ্যে চলে এলো, সেজন্য আমরা এটাকে বলবো স্বপরাগযোগ। 6 নম্বরে কি বলা হচ্ছে, গর্ভমুণ্ড, ডিম্বাশয়, গর্ভপত্র, গর্ভদণ্ড। কি হবে, কি হবে, গর্ভপত্র। কেন, কারণ গর্ভপত্রেরই তিনটে ভাগ, এটা ডিম্বাশয় গর্ভপত্রের অন্তর্গত, গর্ভদণ্ড গর্ভপত্রের অন্তর্গত, আবার যে গর্ভমুণ্ড রয়েছে সেটাও হলো গর্ভপত্রেরই অন্তর্গত। আর আজকে লাস্ট স্লাইড, এই সম্পূর্ণটা তোমরা যদি দেখে নাও তোমাদের মাধ্যমিকে এই চ্যাপ্টার থেকে একটা নাম্বারও বাদ যাবে না, আমি দাবি করে বলতে পারি, হরফ করে বলতে পারি, একটা নাম্বারও তোমাদের বাদ যাবে না। এমন ভাবে জিনিসগুলোকে দেওয়া হয়েছে, বারবার বলছি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিকে কিন্তু এগুলো জাস্ট পুরো ছেপে যাবে, এর বাইরে আর কোশ্চেন হয় না, এর বাইরে আর কোশ্চেন তৈরিই হয়নি এখনো অবধি। আমি যেভাবে করিয়ে দেবো শুধু সেইভাবে তোমরা জিনিসগুলোকে পড়তে থাকো, লিখতে থাকো, দেখতে থাকো। এবারে আমাদের স্তম্ভ মেলাও করতে হবে, যেগুলো আমরা ছোটবেলা থেকে করে আসছি। এখানে উত্তর লেখার নিয়মটা কি, তোমরা এরকম ভাবে এক নাম্বার দেবে বা যা থাকবে সেই নাম্বারটা দেবে। যেমন এখানে প্রথমটা দেওয়া আছে এক, কি বলছে, অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্য কোষ, মানে এখানে বলা হচ্ছে সেই পুরুষ মৌমাছি তৈরি হয়েছিল একটা অনিষিক্ত ডিম্বাণু থেকে, পুরুষ মৌমাছি তৈরি হয়েছিল, তাহলে সেটা কি হয়ে যাবে, অপুংজনী। তাহলে এরকম ভাবে তোমরা পরীক্ষার খাতায় লিখবে, এইভাবে উত্তর তোমরা লিখবে। এবার এখানে আমি আলাদা আলাদা কালার দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেমন এইটা হয়ে গেল অপুংজনী, ঠিক আছে। সংশ্লেষ বা সংযুক্তির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কার মধ্যে দেখা যাবে, বলো, আমার আগে তোমরা বলে ফেলো, সংযুক্তি বা কার মধ্যে আমরা দেখতে পাবো, প্যারামেসিয়ামের মধ্যে আমরা দেখতে পাবো। কোরকোদ্গম বা বার্ডিং কার মধ্যে আমরা দেখতে পাবো, ইস্টের মধ্যে আমরা দেখতে পাবো। রেণু কার একক, বারবার বলেছিলাম একদম প্রথম ভিডিওতে, খুব ভালো করে দেখে নাও গিয়ে, অযৌন জননের একক। জাইগোট কোথায় উৎপন্ন হয়, জাইগোট যৌন জননের ক্ষেত্রে উৎপন্ন হয়। শাখা কলম, শাখা কলম কোথায় দেখতে পাই আমরা, গোলাপের মধ্যে দেখতে পাই, এখানে যদি জবাও লেখা থাকতো তাও হতো। পত্রজ মূল, কি হবে, পত্রজ মূল, পাতার কিনারায় মূল কার থাকে, পাথরকুচির থাকে। আর লাস্ট হলো রাঙা আলু, রাঙা আলুর কি হবে, রসালো মূল, বা যেটাকে বলা হয় কন্দাল মূল, ঠিক আছে। তাহলে রাঙা আলুর ক্ষেত্রে কি হয়ে গেল, রসালো মূল হয়ে গেল। তাহলে এই যে তোমাদের জিনিসগুলো করানো হলো,
এই জিনিসগুলোকে খুব ভালো করে বারবার প্র্যাকটিস করবে এবং চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে, যাতে এই রকম গুরুত্বপূর্ণ একের পর এক সব কটা চ্যাপ্টারের ভিডিও, সব কটা চ্যাপ্টারের ডিটেইল এক্সপ্লেনেশন, সব কটা চ্যাপ্টারের সুপার মক একের পর এক কিন্তু তোমাদের আপলোড হতে থাকবে। সেই জন্য একটাও যাতে মিস না হয় সেগুলো, সেই জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আজকের মতো এতটাই থাকলো। আর একটা কথা লাস্ট যাওয়ার আগে বলে যেতে পারি যে এই চ্যানেলে যখন তোরা একবার এসে গেছিস, একবার ব্লাইন্ডলি ভরসা করে দেখ। ব্লাইন্ডলি মানে একদম চোখ কান নাক বুঝে থাক, আর কিচ্ছু কোথাও দেখতে হবে না, শুধু বইটাকে ফলো কর আর আমার ক্লাসগুলোকে ফলো কর, আর যেখান থেকে যা দেখছিস দেখতে থাক। আমি বলে দিচ্ছি 100-100 তখন চুটকিতে উঠবে, কোনো সমস্যা হবে না। তাহলে আজকের মতো এতটাই থাকলো। সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও, তোমাদের ওটাই হলো আমাদের কাছে ভালোবাসা। ঠিক আছে, টাটা বাই বাই, সবাই খুব ভালো করে পড়াশোনা করতে থেকো। অল দ্য বেস্ট।